এতটা মজাদার, তাও আবার ডিমের রেসিপি? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমরা সবসময় ডিম ভুনা বা অন্যান্যভাবে ডিম রান্না করে থাকি। তো এইভাবে ডিম রান্না করলে যে এতটা মজাদার হয়, সত্যি আগে জানা ছিল না। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তাই ঝটপট লাইক করে দিন এবং কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এইভাবে ডিমের রেসিপি করার জন্য প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপর ডিমটাকে 2 ভাগ করে নিয়েছি এবং ডিমের ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এদিকে আবার আমি চুলায় তেল গরম করতে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবগুলো ডিম দিয়ে দেব তেলের ভিতরে। কিছুক্ষণ জাল করে নিলেই ডিমের এক পিঠ ভাজা হয়ে যাবে। তারপর ডিমটাকে উল্টে অপর পিঠও খুব ভালোভাবে ভেজে নিব। আপনি যদি বাড়িতে মাছ, মাংস এবং এভাবে ডিম রান্না করেন, তাহলে সবাই মাছ, মাংস রেখে ডিমের রেসিপি দিয়ে ভাত খেয়ে উঠবে। তো বন্ধুরা, এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো একটি পাত্রে তুলে নেব সব। এই যে দেখুন, ডিমগুলো কতটা সুন্দর করে ভাজা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। তো এখন আমি সেই তেলের ভিতরেই কিছু আস্ত জিরা দিয়ে দেব। এখানে তেলগুলো কিন্তু সরিষার তেল, এই জন্য তেলটা একটু লাল দেখাচ্ছে। তো এখানে আপনাদের পছন্দ মতো তেলটাই দিবেন। সাদা তেল দেন বা সরিষার তেল, যেটাই দেন, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তেলের ভিতরে যে আস্ত জিরাগুলো দিয়েছিলাম, সেগুলো ভাজা হয়ে গেলে এরই ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আর আজকে যে কড়াইটাতে রান্না করতেছি, এই কড়াইটাতে কিন্তু আমি সবসময়ের জন্য রান্না করি না। এটাতে বেশিরভাগ সময় রুটি ভাজা হয়, আর এমনিতে কোনো মাছ, এক কথায় ভাজাভাজির কাজেই এই কড়াইটাতে করা হয়। তো ওই রকমই আজকে ডিম ভাজার জন্য এটা নিয়েছিলাম। তো ভাবলাম আবার অন্য একটা জড়াবো, সেই জন্য এটাতেই রান্না করে নিচ্ছি। তো আমি ভাবছিলাম যে ডিমগুলো কুসুম থেকে আলাদা হয়ে যাবে বা ভেঙে যাবে এরকম কিছু, কিন্তু না, ডিমগুলো একটাও ভাঙেনি বা ডিম থেকে কুসুম আলাদা হয় নাই। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে তার ভিতরে আবার কাঁচামরিচ দিয়েছি, তারপরে আবার কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। তারপর একটু ভেজে নেব, আর চুলার জালটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। ভাজা হয়ে গেলে এখন আমি এর ভিতরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। তো আদা বাটা আর রসুন বাটা এগুলো হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম। তো পানিটা একটু বেশি দেওয়া হয়েছে, এজন্য একটু পাতলা টাইপের হয়ে গেছে আর কি। তো যাই হোক, মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর ভিতরে একটু পানি অ্যাড করে দেব। তারপর মশলাগুলোকে আর একটু জাল দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। যে কোনো ধরনের মশলা কষানোর সময় চুলার জালটা মিডিয়াম বা তার থেকে একটু কম রাখতে হবে, তাহলে মশলাটা খুব ভালোভাবে আস্তে আস্তে ভাজা হবে এবং খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে। তো এখন আমি এর ভেতরে পরিমাণ মতো লবণও অ্যাড করে দিচ্ছি। এই দেখুন, মশলার উপরে তেল উঠে এসেছে, অর্থাৎ মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে। এরই মাঝে আমি অফ ক্যামেরায় ছোট ছোট করে আলু কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো খুব সুন্দর করে ধুয়ে এই মশলার ভেতরে দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে কষিয়ে নেব মশলার সাথে। আলুগুলো আরও ছোট করে বা আরও বড় করেও কাটা যাবে, আমি আমার পছন্দ অনুযায়ী কেটেছি। বন্ধুরা, কিছুদিন ধরে আমি ঘরে গ্যাসের চুলায় রান্না করতেছি। এমনিতে বাইরে লার্কি চুলায় রান্না করি, ওইখানে খুব সুন্দর আলো থাকে আর দেখতে খুব সুন্দর লাগে। তো রান্নাঘরটা ভাঙা হয়েছে, ওইটা আবার নতুন করে তুলবে, এই জন্য ঘরেই রান্না করা হচ্ছে। আর এখানে দিনের বেলা রান্না করলেও কীরকম একটা অন্ধকার মনে হয়, আর রাতের বেলা তো আরও অন্ধকার। তো এই রান্নাটা করছিলাম আমি দুপুরবেলা, তারপরও কীরকম অন্ধকার হয়ে আছে, মানে ওরকম ক্লিয়ার না। বাইরে খুব সুন্দর রৌদ্র বা বাইরের যে আবহাওয়া, মানে অনেক ভালো, সে জায়গায় কোনো রকম লাইটিংয়েরও প্রয়োজন পড়ে না, যেটাকে বলা হয় একদম প্রাকৃতিক আলো। তো যাই হোক বন্ধুরা, আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আর এখানে আমি বৃষ্টির পানি অ্যাড করেছি, কারণ আমরা তরকারি বা ভাত রান্না করি, এগুলো বৃষ্টির পানি দিয়ে রান্না করা হয়। যখন বৃষ্টি হয়
তখন আমরা বড় বড় ড্রাম ভরে বৃষ্টির পানি সংরক্ষণ করে রেখে দিই। তারপর সারা মাস জুড়ে সেই পানি দিয়ে রান্না করে থাকি। তো আপনারা কি পানি দিয়ে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরই মাঝে আমি তরকারিগুলো কিছুক্ষণ জাল করে নিয়েছি। তারপর যখন বলক চলে এসেছে, এখন আমি এর ভেতরে ডিমগুলো দিয়ে দিয়েছি। সে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেই ডিমগুলো। তো তরকারিতে ডিমগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নেব। তরকারিতে আজকে আমি তেমন ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে রাখবো, সেই জন্য আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তরকারিতে যে মরিচগুলো ব্যবহার করেছি লাল লাল, এগুলো হচ্ছে আমার গাছের মরিচ। তো মরিচ একসাথে অনেকগুলা হয়েছে, তো পেকে গেছে, তো এই জন্য আমি এগুলো দিয়ে তরকারি রান্না করে। যাই হোক বন্ধুরা, তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এর ভেতরে উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার জিরা গুঁড়ো দিয়ে তরকারির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। প্রিয় বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। কারণ অনেকেই আছে যারা সম্পূর্ণ ভিডিও দেখে না, 1 মিনিট বা 2 মিনিট দেখে একটি কমেন্ট করে চলে যায়। তো বন্ধুরা, তরকারি হয়ে গেছে, একটি পাত্রে ঢেলে নিয়েছি। তো এই যে দেখুন, এটা হচ্ছে বাইরে আর কি, বাইরে খুব সুন্দর আলোতে, এই জন্য কালারটা একদম অরিজিনাল কালারটা খুব সুন্দর লাগছে। আর ওই যে আমার যে গ্যাসের চুলাটা, সেখানে কোনো রকম জানালা নেই, এই জন্য বাইরের কোনো আলো সেখানে পৌঁছায় না, তাই কালারটা একদম ডিসকালার হয়ে থাকে। আর এখন যখন দরজার পাশে এনে ভিডিওটা করলাম, এখন দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমন অসাধারণ মজাদার হয়েছিল। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে।